হ্যালো বন্ধুরা, আমার নাম রূপক চ্যাটার্জি। আমি রিসেন্টলি এসএসসি সিজিএল 2019 ক্র্যাক করেছি। এসএসসি সিজিএল এর বিভিন্ন রকম পোস্ট হয়, তার মধ্যে জেএসও পোস্টে আমি সিলেক্টেড হয়েছি, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, যেটা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে আসে। আমি প্রধানত হুগলি কলেজিয়েট স্কুল থেকে আমার এই হায়ার সেকেন্ডারি অবধি পাস করি, তারপর বিটেক কমপ্লিট করেছি। বিটেক আমি করি টেকনো ইন্ডিয়াতে। আমার স্ট্রিম ছিল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। আমি বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের WBSETCL বলে একটা কোম্পানির আন্ডারে আমি সেখানে অফিস এক্সিকিউটিভ পোস্টে কর্মরত। অ্যাকচুয়ালি আমার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি বিটেক পাস করার পর সহজাতভাবেই, যেহেতু বিটেকের স্টুডেন্ট, আমি টাটা কনসালটেন্সি সার্ভিসে অন ক্যাম্পাসিংয়ে জব পেয়ে যাই। জব পাওয়ার পর আমি সেখানে চাকরি করতে শুরু করি এবং কলকাতাতে আমি পোস্টেড ছিলাম, কিন্তু বিগত 2 বছর ধরে তারপর আমি চাকরি করিও সেখানে। করার পর খুব একটা ভালো না লাগার কারণে এবং অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি একটু ন্যাক থাকার কারণে আমি যথাযথভাবে বন্ধুরা চাকরিটা ছাড়তে বাধ্য হই। এবং কিন্তু চাকরিটা ছাড়ার আগে আমি যেটা করেছি, একটু ব্যাকআপ তৈরি করার চেষ্টা করি। ব্যাকআপ তৈরি করার চেষ্টা বলতে, সেই পরিস্থিতিতে কি কি পরীক্ষা হচ্ছে সেটা একটু দেখি, এবং তার সঙ্গে এটাও দেখি যে আমার কমফোর্ট জোন কোনটা এবং কোন জায়গায় গেলে আমি খুব সহজে চাকরিটা ক্র্যাক করতে পারবো। এবং সহজাতভাবে আমার ম্যাথ স্ট্রং থাকার কারণে আমি এসএসসি সিজিএলটাকে অপ্ট করি, এবং সেখানে বিভিন্ন রকম পোস্ট থাকে। কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই সময় কোনো সিজিএল হচ্ছিল না, তো আমি দেখি যে আর কি কি পরীক্ষা হয়। তো সিজিএল সংক্রান্ত যে সমস্ত পরীক্ষাগুলো সেই সময় হচ্ছিল বা ওই প্রিপারেশনটাকে কাজে লাগিয়ে করা যায়, সেটা আমি প্রথমে ফর্ম ভরি। সেই সময় এসএসসি সিএইচএসএল বলে একটি পরীক্ষা, যেটা সিজিএল এর এক পোস্ট নিচে হয়, সেই পোস্টটা আমি অপ্ট করি, ফর্ম ভরি। এবং তার সঙ্গে সঙ্গে তখন রেলওয়েজে এএলপি বলেও একটা পোস্টের জন্য ফর্ম বেরোয়, সেই ফর্মটাও আমি ভরি সেই সময়। যথাযথ আমার টার্গেট যেহেতু সিজিএল ছিল, আমি সিএইচএসএল এর প্রিপারেশন শুরু করি অটোমেটিক্যালি ভাবে। দিন রাত এক করে তখন অফিস ডিউটির সাথে সাথে প্যারালালি আমি জিনিসটা চালাই এবং করি, এবং একটা ভালো মার্কস সিকিওর করি। কিন্তু ভাগ্যের চক্র এরমই যে আমি রেজিগনেশন দিই শুধুমাত্র এটার বেসিসে যে সিএইচএসএল আমার খুব ভালো প্রিলিতে মার্কস আছে, আমার কনফিডেন্স লেভেল হাই হয়ে যায়। আমি এটা বুঝতে পারি যে আমার পক্ষে পারাটা সম্ভব। যে কোনো মোমেন্টে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার পক্ষে পারাটা সম্ভব, সেই পয়েন্টে এসে আপনার পক্ষে একটা ভালো হাই অকটেন ডিসিশন নেওয়া সম্ভব। সেহেতু আমি চাকরিটা ছেড়ে দিই। চাকরিটা ছাড়ার পর কি হয়, সিএইচএসএল এর পরের পোর্শনগুলো কন্টিনিউ হওয়ার আগেই সবাই জানে সিজিএল 2017-তে একটি স্ক্যাম হয়। স্ক্যাম হওয়ার কারণে কি হয়, পরীক্ষাটা বন্ধ হয়ে যায়, এবং আমি যে মে মাসে যে পরীক্ষাটা টার্গেট করছিলাম সেই পরীক্ষাটার হয়ই না। ফলত তখন স্বাভাবিকভাবে আমি আবার সেই বেকার জীবনেই ফিরে যাই, এবং সিএইচএসএলটাও বন্ধ হয়ে যায়। এবং সেই পিরিয়ডটা যদি আপনাদের মনে থাকে, 2018 সাল, সে সময় কোনো পরীক্ষাই হচ্ছিল না সেন্ট্রাল লেভেলে। একদম সেই সেপ্টেম্বর অক্টোবর মাসে সেই এএলপি পরীক্ষাটা আবার হয়, মানে সেই পরীক্ষাটার প্রিলিমিনারিটা হয়। তো অটোমেটিক্যালি আমার কাছে কোনো অপশন না থাকায় আমি সেই পরীক্ষাটা দিই। এবং সেই টাইমটায় আমি যেটা করি, সেই টাইমটা আমার কাছে তখন কি আছে, কিছুই নেই। তাহলে আমার কি করণীয় বলে আমি মনে করি, যেটা যে জিকের পোর্শনটা স্ট্রং করি, কারণ প্রত্যেকটা পরীক্ষা, যেটা সরকারি চাকরির পরীক্ষা বলে আমাদের কাছে পরিচিত, সেখানে জিকেটা লাগে। তখন আমি না বুঝেই WBCS লেভেলের বইগুলো কিনে আনি। কিনে এনে সে সমস্ত বইগুলো, যেগুলো খুব পরিচিত বই আমাদের, যেমন পলিটির লক্ষ্মীকান্ত হতে পারে, বা ইতিহাসের যে খুব পরিচিত বা ভূগোলের পরিচিত বই, সেগুলো কমপ্লিট করি। সাইড বাই সাইড ম্যাথসের প্রিপারেশন নিই, রিজনিং এর প্রিপারেশন নিই, এএলপির পরীক্ষাটায় বসি। বসার পর অনেকটা টাইম আমার গ্যাপ পড়ে যায়, পরীক্ষা হতে থাকে না। এসএসসির কোনো পরীক্ষাই সে সময় হচ্ছিল না টেন্ডারিং এর কারণে। তো অটোমেটিক্যালি জানুয়ারি মাসের দিকে আমি অনেকগুলো পরীক্ষা একসাথে পাই। যেমন আইবির পরীক্ষা ছিল, যেমন WBCS এর প্রিলিমিনারি ছিল, যেমন WBSETCL এর পরীক্ষা ছিল, এবং এই বিভিন্ন পরীক্ষাগুলো চলে। সেই পরীক্ষাগুলো চলে এবং আমি সেই পরীক্ষাগুলো এক এক দিই। দেওয়ার পর সেই পরীক্ষাগুলোর প্রিলিমিনারি গুলো হয়, ক্র্যাক হতে থাকে। ইন দ্য মিন টাইমে আমি WBSETCL এর চাকরিও পেয়ে যাই। এবং চাকরি পাওয়ার কারণে অন্য একটা জিনিস আমার সাথে হয়, যে সিজিএলটাকে আমি টার্গেট করছিলাম সেই সিজিএলটা আমি দিতেও পারি না, কারণ প্রিলিমিনারির দিনকেই ভাগ্যচক্র এমন, সেই দিনকেই আমার পড়ে যাচ্ছে ইন্টারভিউ। অবশ্যই ভাবে আমার কাছে কোনো অপশন না থাকায় সেই মুহূর্তে চাকরির খুব প্রয়োজন হয়ে পড়ে। সময়টা বেড়ে যাচ্ছিল, তো আমি সেই জন্য পরীক্ষাটায় অপ্ট করি। ফলে সিজিএল যেটা স্বপ্ন ছিল আমার, সেটা আমি দিতেই পারি না। স্বভাবতভাবে আমি চাকরিতে জয়েন করে যাই। তারপর একটা অন্য লড়াই শুরু হয়, সেটা হচ্ছে যে একটা চাকরি করে পড়া আর একটা ফ্রি মাইন্ডে পড়া, দুটো জিনিস তো এক নয়। তো চাকরি করে অনেক প্রলোভন সামনে, প্রত্যেক মাসে বেতন, একটা নানা নতুন জীবন, নতুন পোস্টিং লোকেশন, সেই সব করে অভ্যস্ত হতে হতে আরো 2-3 মাস চলে যায়। কিন্তু সেই টাইম বিং আবার সেই পরের যে সিজিএলটা, যেটা আমি অ্যাকচুয়ালি দিতে চেয়েছিলাম, সেটার প্রিলিমিনারি ডেট অ্যানাউন্স হয়ে যায়। তো স্বাভাবিকভাবে আমি সেই প্রিলিমিনারিতে বসি, এবং তারপর আস্তে আস্তে ধীরে ধীরে মেন্স পরীক্ষা হয়। মেন্স পরীক্ষা হওয়ার পরে অনেকটা দিন যায়, টায়ার 3 পরীক্ষা হয়, যেটাকে আমরা এসএ রাইটিং এর পেপার বলি।
এই বিভিন্ন পরীক্ষাগুলো হয়, তারপর আস্তে আস্তে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, ফাইনালি গত দুদিন আগে রেজাল্ট আউট হয় এবং তাতে আমার জেএসওতে নাম উঠেছে এবং আমি পরবর্তী সিজিএলটাও দিয়েছি। দেখা যাক কি হয়। এবং এইটুকুই আমার জার্নি, খুব বিরাট বড় নয়, কিন্তু আপস অ্যান্ড ডাউনস বাকি প্রত্যেকের মতন আমারও হয়েছে। কারোর আপস অ্যান্ড ডাউনসটা অটোমেটিক্যালি থাকে, কারণ গ্র্যাজুয়েশনের পরে তাদের অনেকটা সময় ধরে প্রিপারেশন নিতে হয়, আপ ডাউন থাকে। আমি গ্র্যাজুয়েশনের পরে চাকরি ছেড়ে একটা নতুন ভাবে শুরু করেছি, সেটাও একটা আপস অ্যান্ড ডাউন, সাথে বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউন এসে গেছে। যেমন পরীক্ষার স্ক্যামের কথাটা বললাম, আমরা জানি যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছি বা চেষ্টা করি, তাদেরকে অনেক কিছুর সাথে লড়তে হয়। সিচুয়েশনটা অনেক রকম ভাবে প্রলংড হতে পারে তাদের জন্য, নানা রকম ভাবে রেজাল্ট আউট হতে দেরি হতে পারে, বা কোনো কোনো সময় পরীক্ষা হতে দেরি হতে পারে, অনেক কিছু হতে পারে। সুতরাং ধৈর্য ধরে বসে থাকাটাই মনে হয় এই সরকারি চাকরির যে প্রিপারেশন, তার সব থেকে বড় শক্তি। যদি মানুষের কিছু প্রয়োজন হয়ে থাকে তাহলে ধৈর্য বলে আমি মনে করি, পেশেন্স যেটা। তো এই পেশেন্স দিয়ে এতটা টাইম হয়ে গেছে এবং তারপরে ফাইনালি তো রেজাল্ট আউট হয়েছে। এইটুকুই আমার জার্নি। যেটা আমি প্রধানত বলি যে এসএসসি, সিজিএল বা সিএইচএসএল বা এসএসসি যে কোনো পরীক্ষা হোক, তার প্রধান অস্ত্র কি? তার প্রধান অস্ত্র হচ্ছে প্র্যাকটিস। আপনি যদি ভাবেন যে এই সাবজেক্টটাতে আমি উইক, তাহলে সেই সাবজেক্টটাকে আপনাকে স্ট্রং করতে হবে। কারণ বর্তমান কারেন্ট যে সিনারিও, সেই সিনারিওতে দাঁড়িয়ে আপনি কোনো একটা পার্টিকুলার জিনিসকে স্ট্রং ভেবে এগোতে পারবেনই না। আপনাকে সব জায়গায় স্ট্রং হতে হবে। সেই সব জায়গায় স্ট্রং হতে গেলে আপনাকে একটা পার্টিকুলার জায়গায় এসে প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তাই জন্য এসএসসি সিজিএল এর জার্নি বা এসএসসির যে কোনো পরীক্ষার জার্নি যদি কেউ শুরু করতে চায়, তাদের প্রথম যে জিনিসটা দরকার পড়াশোনার সাথে, সেটা হচ্ছে প্র্যাকটিস। এটা ছাড়া কোনোভাবেই কিন্তু এসএসসির কোনো পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয়। দ্বিতীয়ত হচ্ছে এসএসসির যে কোনো পরীক্ষার প্রিলিমিনারি 4টে ভাগ থাকে। একটা ম্যাথস, একটা রিজনিং যেটা জেনারেল ইন্টেলিজেন্স বলেই পরিচিত, আর একটা ইংলিশ, আর একটা হচ্ছে জিকে জেনারেল অ্যাওয়ারনেস। এই 4টে ভাগে বেসিক্যালি প্রিলিমিনারি পরীক্ষা হয়। 25 × 4 100টা কোশ্চেন, 200 নম্বর 2 নম্বর করে, এবং প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস করে থাকে। নর্মাল যেরকম প্যাটার্ন হয় সেই প্যাটার্নই হয়ে থাকে। এবং সেই যে যদিও এখন শুনতে 200 নম্বর লাগছে, কাট অফ কম গেল, আপনাকে অনেকটা নাম্বার তুলে রাখতে এই কারণেই হবে, কারণ আপনি এখানে তুলে না রাখলে অটোমেটিক্যালি টায়ার 2-তে আপনার উপর প্রেশার আসবে। আপনি যদি এখানে প্রচুর নাম্বার না তুলে রাখেন, তাহলে আপনাকে ভালো পোস্ট অফ করতে বাধা দিয়ে দেওয়া হবে। কারণ ভালো পোস্ট যদি আপনি না পান, তাহলে আপনার সিজিএল এ বসার কারণটাই কি? এবং সেক্ষেত্রে আপনাকে প্রিলিমিনারিতে প্রচুরভাবে জোর দিতে হবে। এবং এই যে 4টে টপিক বললাম, সেই 4টে টপিকের ক্ষেত্রে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ধরে যদি বলি, ম্যাথস, যেটা আমার মনে হয় সবারই, মানে সবার না হলে অনেকেরই একটা ভয়ের জায়গা, যে সিজিএল এর ম্যাথ হয়তো খুব মানে আকাশ থেকে পড়া কিছু জিনিস দেয়। একদমই নয়। ম্যাথস থাকে 10 স্ট্যান্ডার্ডের, একদম 10 স্ট্যান্ডার্ডের যেই ম্যাথস আমরা করে থাকি, অ্যারিথমেটিক, জিওমেট্রি, মেনসুরেশন, সেই জিনিসই থাকে। সেই জিনিসটাকে ট্যাকেল করার রাস্তা কি? রাস্তা একটাই, সেটা হচ্ছে প্র্যাকটিস আর কনসেপ্টটা ক্লিয়ার করা। এবার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা কোচিং এ নিতে পারি। যদি আমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, শুধু প্র্যাকটিসে ফোকাস করতে হবে। এবং এই যে কোচিং এর ওপর আমরা যাব, সেই কোচিং আপনার যেখানে মনে হয়, আপনি যদি মনে করেন ইউটিউবে কোনো চ্যানেল থেকে নেবেন, আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন যে আপনি পারবেন, তাহলে আপনি অবশ্যই কনসিস্টেন্সি ভাবে নিয়ে সেটাকে আপনি স্ক্রিনের সামনে বসেও পড়তে পারেন। আপনার যদি মনে হয় ল্যাক করছে, আপনি ইনস্টিটিউটেও ভর্তি হতে পারেন। কিন্তু আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার না করলে, আপনাকে স্পিড দিয়ে শুধু আপনি জিনিসটাকে ক্র্যাক করতে পারবেন না। স্পিডটা আপনার তখনই কাজ আসবে যখন আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। যে কোনো অঙ্ক ক্ষেত্রে আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে আপনি কোনোভাবেই স্পিডটা তুলতে পারবেন না। শর্টকাট মেথড বলে একটা খুব প্রচলিত কথা এই সরকারি চাকরির জগতে রয়েছে, যেটা একদমই একটা ভুয়ো কথা বলে আমি মনে করি। সেটা তখনই অ্যাপ্লাই করা পরীক্ষা হলে সম্ভব, যখন আপনার ম্যাথসটা জানা। আপনি যদি না জানা থাকে, আপনার যদি প্র্যাকটিসটা ভালো না থাকে, আপনি শর্টকাট মেথড কতই বা সেটাকে মুখস্থ করে 1 ঘন্টায় করতে পারবেন, সেটা যথেষ্ট দ্বিধাজনক। এর পরবর্তী এটা হচ্ছে বই। অনেকেই জিজ্ঞেস করে কি বই পড়লে এটা হবে? তো ম্যাথস এর ক্ষেত্রে আমি বলবো, একটা পিনাকেল পাবলিকেশনের নতুন বই লঞ্চ করেছে, স্কাই কালারের দেখতে হয় বইটা, যেটা যেহেতু এসএসসি সব কোশ্চেন এবং রেলের পরীক্ষারও সব কোয়েশ্চেন এখন টিসিএস করছে, যেহেতু করছে টিসিএস, তাই ওই টিসিএস এর একটা পাস্ট ইয়ার্স এর একটা বই স্কাই কালারের, সেটা পিনাকেল বার করেছে। সেটার আপনার ফলো করুন, একই জিনিস বারবার করুন। একই জিনিস বারবার না করলে জিনিসটার প্রতি আপনার গ্রিপ হবে না। এবং এক্ষেত্রে আমি বলতে পারি, ধরুন একটা তীর, সেটা যারা তীরন্দাজ হয়, তারা একটা জিনিসকে বারবার প্র্যাকটিস করে শুধু ওই পয়েন্টটাকে টাচ করবে বলে, পয়েন্টটাকে হিট করবে বলে। সুতরাং আপনি যদি একটা জিনিস বারবার প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু ওই পয়েন্ট অফ টাইমে আপনার ব্রেন ওটাকে অত ফাস্ট প্রসেস করতেই পারবে না, যে ফাস্ট আপনাকে রিচ করতে হবে টায়ার 2 এক্সামে গিয়ে। এখন তো টায়ার 1ও স্পিডটা প্রচন্ড ভাবে দরকারি হয়ে পড়ছে।
এরপরে থাকে ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে নিতু সিং ম্যামের একটা বই আছে যেটা আমি ফলো করেছিলাম ফর গ্রামার, সেটা আপনারা করতে পারেন এবং প্রত্যেকটা মনে হয় এসএসসি স্টুডেন্ট ওটাই ফলো করে। এটা ছাড়া অনেক বই আছে কিন্তু ওই বইটা একদম অব্যর্থ, মানে খুব ক্রিপস ওয়েতে দেওয়া আছে। আপনি যদি পড়েন তাহলে আপনার গ্রামার পোর্শন, ওই এরর কারেকশন হতে পারে বা সেন্টেন্স কারেকশন হতে পারে, এই যে জিনিসগুলো বা ফিলার হতে পারে, যে কোনো জিনিস গ্রামাটিক্যাল যেগুলো আছে সেগুলো আপনার ক্লিয়ার হবে। এছাড়া থাকে ভোক্যাবস এর একটা বড় পার্ট, যেটা অনেকে অনেক রকম টেকনিক ফলো করে, অনেক বই পাওয়া যায় যেটাতে ভোক্যাবস কে গ্রেপ করার জন্য অপশন থাকে। বাট আমার মনে হয় সেটাতে না গিয়ে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রচুর করে পড়তে পারেন ভোক্যাবস, যাতে আপনার মাথা সেটাকে অটোমেটিক্যালি নিতে থাকে। তার উপায় কি? তার উপায় হচ্ছে প্রত্যেকটা দিন সকালে উঠে, যেটা এসএসসি তে আসে, সিনোনিম, অ্যান্টোনিমের জন্য স্টক অফ ওয়ার্ড এর যে মানেগুলো সেগুলোকে আপনি বাড়ান। প্রত্যেকদিন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম, ফ্রেজেস এগুলোর সংখ্যা আপনি বাড়ান। খাতায় লিখুন, বই পাওয়া যায়, ব্ল্যাক বুক বলে একটা বই পাওয়া যায়, সেই বইটাতে পাস্ট ইয়ার্স এর জিনিসপত্র দেওয়া আছে, সেটা ফলো করতে পারেন। আলাদা করে আরিয়ান পাবলিকেশনের বই পাওয়াতে পারেন। এছাড়াও প্রচুর কন্টেন্ট অ্যাভেলেবেল আছে, ইউটিউবে হোক, ইন্টারনেটে হোক, পাস্ট ইয়ার্স এর বা বিভিন্ন রকম, সেটাকে আপনি ফলো করুন। সেটা ফলো করলে ওই পোর্শনটা কভার হবে। বাকি যে কম্প্রিহেনশন পোর্শন থাকে বা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট এর যে পোর্শন গুলো থাকে, সেই পোর্শন গুলোকে আপনাকে কন্ট্রোল করার জন্য যেটা করতে হবে, রিডিং স্কিল। এবার রিডিং স্কিলের ক্ষেত্রে বলবো, যেমন অনেকের কি থাকে, ছোটবেলা থেকে তাদের গল্পের বই হোক বা নিউজ পেপার হোক সেগুলো তারা পড়েন, ফলে অটোমেটিক্যালি তাদের সেই জিনিসটার প্রতি একটা দক্ষতা থাকে। তাই বলে কি আপনি পারবেন না, আমি কি পারিনি? প্রত্যেকেই তো পারছে। সবার তো ছোটবেলায় অত গল্পের বই পড়ার ন্যাকও থাকে না, অত নিউজ পেপার রিডিং এর হ্যাবিটও থাকে না। তাহলে তারা কি করে পারছে? আপনি এখন পড়ুন, প্রত্যেকদিন নিউজ পেপার পড়ুন। দরকার পড়ে নিউজ পেপার না থাকলে আপনি গল্পের বই পড়ুন। আপনার নিউজ পেপারে যদি স্পোর্টস পার্টটা পড়তে ভালো লাগে সেটাই পড়ুন। যে পার্টটা পারেন আপনি পড়ুন। আপনার পড়লে একটা কনসেপ্ট আসবে জিনিসটার উপর অটোমেটিক্যালি। পরীক্ষার হলে আপনার ব্রেন ওটাকে নেবে, যে এটা এই জায়গাটায়, এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এইটাকেই বসানো উচিত ক্লোজ টেস্টে, ওটা আপনার নেবে। ওটা যদি আপনি করেন, অটোমেটিক্যালি যে প্যাসেজ আসে, আনসিন প্যাসেজ, সেই প্যাসেজের জায়গাটায় আপনি খুব তাড়াতাড়ি রিড করতে পারবেন পরীক্ষার হলে। এটা তখনই সম্ভব যদি আপনি নিউজ পেপার বা ওই গল্পের বইটা, যেটা পড়তে ভালো লাগে সেটা আপনি কমফোর্টেবলি পড়ুন। থার্ড হচ্ছে রিজনিং এর পার্টটা। বিগত ১ বছর ধরে এসএসসি রিজনিং এর উপর বিশেষ করে জোর দিয়েছে। আগে প্রচুর পিক্টোরিয়াল রিজনিং আসতো, মানে ধরুন মিরর ইমেজ, এই জাতীয় জিনিসগুলো আসতো যেগুলো খুব সহজে কম টাইমে করা যেত। এখন সেটা যাচ্ছে না। প্রচন্ডভাবে প্র্যাকটিস ওরিয়েন্টেড রিজনিং আসছে। আবার সে এক জায়গায় আসতে হলো, যে প্র্যাকটিস। যত আপনি রিজনিং প্র্যাকটিস করবেন, তত আপনার জিনিসটা হাতে আসবে, তত আপনি পরীক্ষার হলে বুঝতে পারবেন যে কোন প্রশ্নটা তাড়াতাড়ি অ্যাটেম্প্ট করা উচিত। ৪ নম্বর হচ্ছে জিকে। এসএসসি তে ২৫টাই জিকে আসে এবং সেটাতে আপনি মনে করতে পারেন পড়বো না। খুব অল্প সংখ্যক জিকে, এটাকে আমি বাইপাস করি। না, হবে না। আপনি সিজিএল দিচ্ছেন ভালো পোস্টের জন্য। সেখানে প্রত্যেকটা মার্কস দরকারি। আপনি ২ মার্কস লুজ করলে আপনার পোস্টিংটা ওয়েস্ট বেঙ্গল থেকে বিহার হয়ে যেতে পারে। কারণ আপনি একটা অল ইন্ডিয়া লেভেল এক্সামে বসছেন। সেখানে ২ মার্কস খুব দামি। আপনি ২ মার্কস কম পেলে আপনার র‍্যাংক পেছাবে, র‍্যাংক পেছালে আপনার প্রমোশনটা দেরিতে আসবে। এটা আপনাকে বুঝতে হবে। এটা যদি আপনি বোঝেন তাহলে আপনাকে জিকে তেও জোর দিতে হবে এসএসসি তে আসতে গেলে। তাহলে জিকে এর ক্ষেত্রে সলিউশন কি? সলিউশন আবার এক। হ্যাঁ, হয়তো অতটা ডব্লিউবিসিএস বা ইউপিএসসির মতন জিকে হেভি না। কিন্তু আপনাকে সেই সাবজেক্ট গুলো পড়তে হবে। আপনার কাছে দেখে মনে হচ্ছে যে হয়তো ইতিহাসের একটা ২ নম্বরের ছোট্ট প্রশ্ন মিস করলাম। কিন্তু সেটারও তো অনেকটাই ওয়েটেজ ক্যারি করছে আমার ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে। তাহলে আপনাকে সেটাকেও ঠিকভাবে পড়তে হবে। সেভাবে জন্য জিকের জন্য আমি যেটা রেকমেন্ড করব, আপনারা ১ম এ ছোট বই দিয়ে শুরু করুন। একটা লুসেন্ট বা একটা মনোহর পান্ডে, সেটাকে ভালো করে পড়ুন। প্রত্যেকটা সাবজেক্ট পড়ুন। সেটা যদি আপনার পড়া হয়, স্টেপ বাই স্টেপ পড়ুন। আপনাকে ১ম এই বড় বই তুলতে হবে না। আপনি একটা এমন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন যেখানে হয়তো আপনি পলিটিক্স কোনোদিন পড়েননি, পলিটিটা পড়েনইনি কোনোদিন। তাহলে সেখানে আপনি কনস্টিটিউশন ১ম দিন তুললে আপনি তো অটোমেটিক্যালি বোরিং ফিল হবে। তাহলে আপনি করবেনটাই কি? ১ম এ আপনি ছোট বই পড়ুন। সেটা পড়ে যদি অটোমেটিক্যালি আপনার ভালো লাগে, আপনি ২ টো কোয়েশ্চেন সলভ করতে পারেন, আপনার অটোমেটিক্যালি মনে হবে আমি ওই মনোহর পান্ডের ছোট বইটা থেকে ম্যাকবুকে শিফট করে যাই। ম্যাকবুকে আরটু বেশি। ম্যাকবুক পড়ে যদি আপনার আরো ভালো লাগে, আপনি পড়ুন না লক্ষ্মীকান্ত, কেউ বারণ করেনি। কিন্তু আপনি ১ম দিনই যদি লক্ষ্মীকান্ত পড়তে যান, ওই ২৫টা নাম্বার, ২৫টা কোয়েশ্চেনের জন্য, আমার মনে হয় সেটা দরকার নেই। আপনি ছোট বই দিয়ে শুরু করুন। তারপর আপনি কোয়েশ্চেন সলভ করুন, বিভিন্ন বই প্র্যাকটিস করুন। আগে জিনিসটা অল্প একটু পড়ে নিন। তারপরে আস্তে আস্তে নিজেকে আপগ্রেড করতে থাকুন বইয়ের ক্ষেত্রে।
এইভাবে করা যেতে পারে। আরেকটা প্রশ্ন খুব এখন খুব আসছে, কারণ সিজিএলও এখন কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটা বাড়াচ্ছে। আগে ২-৩টে করে কোয়েশ্চেন আসতো ২৫টায়। বিগত কয়েক বছর ধরে ২-৩ বছর ধরে সেটা প্রায় ১০-১২টা চলে গেছে। সুতরাং সেই জায়গাটাকে আপনি ছেড়ে দিতে পারেন না। আগে যারা এসএসসি দিত, সিজিএল দিত, তারা ওই পার্টটা ছেড়ে দিত। এখন ছাড়ার কোনো অপশন নেই। এখন ১০-১২টা কোয়েশ্চেন মানে ২৪টা মার্কস। ২৪টা মার্কসের জন্য আপনি অনেকটাই পেছনে। হয়তো আপনার প্রিলিমিনারিটা ক্লিয়ারই হলো না। এখানে প্রিলিমিনারিতে সিজিএল এ এসএসসির পরীক্ষাতে কোনো স্ট্যান্ড বা বেস পয়েন্ট নেই ১১০-১২ এরকম। একবার ১৬০ গেলে পরের বার ১৩০ ও যেতে পারে। কোয়েশ্চেন কঠিন আসবে, কোয়েশ্চেন শক্ত আসবে না ইজি আসবে আপনি জানেন না। ১০টা শিফট হয়তো আপনার শিফটের কোয়েশ্চেনটা সোজা, আপনি সেটাকে হ্যান্ডেলই করতে পারলেন না। আপনি এত সোজা ভাবলেন, ভেবে তাড়াতাড়ি করতে গেলেন, ভুল করলেন। বা হয়তো এত কঠিন এলো একটা সেকশন রিজনিংটা এত, যেটা লাস্ট বার সিজিএল এ হয়েছে, লোকে অভ্যস্ত সোজা রিজনিং করে ১০ মিনিট রাখে রিজনিং এর জন্য। সেখানে যদি এখন এরকম হয়ে যায় যে রিজনিং ২০ মিনিট লাগছে, আপনি প্রথমেই ১০ মিনিট ভেবে করতে গেলেন, ৩০ মিনিট চলে গেল। তাহলে তো হবে না। সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলোর উপর কন্ট্রোল আনতে হবে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স কোত্থেকে পড়বেন? কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য অনেকগুলো অস্ত্র আছে। যেটা হতে পারে গ্রেড আপ বলে একটা সাইট আছে, ওদের একটা মান্থলি ডাইজেস্ট বেরোয়। টেক্সট বুকের মান্থলি ডাইজেস্ট বেরোয়, যেটাতে আপনি কমফোর্টেবল সেইটা পড়ুন। ১ মাসের পড়ুন এবং ১ম মাসটা আপনি পুরোটা পড়ুন। তারপরের মাসটা আবার পুরোটা পড়ুন। ২ মাস পুরোটা যদি আপনার পড়া হয়, আপনার একটা কনফিডেন্স জন্মাবে যে না, এই কোয়েশ্চেনটা তো আসবে না। সেটার জন্য আপনার কোয়েশ্চেন দেখা দরকার, আর ১ম ২ মাস পুরো কারেন্ট অ্যাফেয়ার্স পড়া দরকার। আপনি যদি পুরো কারেন্ট অ্যাফেয়ার্স ১ম ২ মাস না পড়েন, তাহলে হবে না। ৩ নম্বর যেটা করতে পারেন কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, হাতে লিখুন। অনেকে কি করি আমরা, পিডিএফস এর নোট গুলো বাড়িতে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে সেগুলো পড়া হয় না, চোখ বুলিয়ে ওল্টাতে থাকি। আমি যেটা করতাম, ওই গেট আপের জিনিসটা স্ক্রিন থেকে খাতায় লিখতাম, একবার পড়া হতো, দেখতাম, লিখতাম, যাতে জিনিসটা একবার রিড হয়ে যেত, পরে আবার তখন সেটাকে ক্যাপচার করতে সোজা হতো। এই ৪টে ছাড়া আরো ২টো জিনিস আছে। একটা হচ্ছে মক টেস্ট, যেটা প্রচন্ড ভাবে ইম্পর্টেন্ট, যেটা না হলে কোনো রকম ভাবে এসএসসির কোনো পরীক্ষা ক্লিয়ার করা সম্ভব নয়। তাহলে মক টেস্টের জন্য আমরা কি করব? মক টেস্টের জন্য যেটা করব, বিশেষত সিজিএল যদি হয়, টেক্সট বুকের মক টেস্ট পাওয়া যায়, যেটা খুব বিখ্যাত, সেটা আমরা নিতে পারি। এটা ছাড়াও আমরা সুপার মক আছে, এসএসসি টিউব আছে, অলিভ বোর্ড আছে, যে কোনো সংস্থার মক টেস্ট নিতে হবে এবং প্রত্যেকদিন সময় করে ২টো মক দিতে হবে। মক টেস্ট না দিলে আমরা কোনো রকম ভাবে ক্র্যাক করতে পারবো না। শুধু কি মক টেস্ট দিলেই হবে? ১ম দিন দিলাম মক টেস্ট, ২০০ তে আমি পেলাম ৯৫। আমি যদি বসে যাই তাহলে তো হবে না। আমাকে ৯৫টাতে থেকে ১৮০ তে নিয়ে যেতে হবে। তাহলে কিভাবে নেব? সেক্ষেত্রে একটা সলিউশন হচ্ছে যে আমি মক টেস্টটা দিলাম। ১ ঘন্টা আমার মক টেস্টে লাগলে ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা আমি মকটা এনালিসিস করার জন্য বসতে হবে। সময় আমাকে দিতে হবে, বসতে হবে, দিতে হবে। তার জন্য কি করতে পারি, যেটা আমি করতাম, সেটা হচ্ছে ধরুন একটা মক টেস্ট দিলাম, একটা অঙ্ক আমি পারলাম না, নাই পারতে পারি। তাহলে আমি কি করব? সেখানে একটা সেভ বলে একটা, প্রত্যেকটা মক টেস্টের সংস্থাতে একটা অপশন থাকে সেভ করে রাখার জন্য। আপনি সেটা একটা খাতায় টুকে রাখুন না, পরে রিভাইজ করে নিন। জিকে গুলো পারলেন না, বইয়ের ওপর লিখে নিন। ভোকাবটা পারলেন না, যে ভোকাবের বইটা পারেন ওর ওপরে, যেখানে ধরুন একটা পি দিয়ে শব্দ আপনি পারলেন না মানেটা, ওর ওপরে লিখে রাখুন না। যখন আপনি আবার পিটা রিভাইজ করতে যাবেন, আপনার চোখটা পড়বে যে না, এটা আমি পারিনি, তাহলে এটা আমি পড়ে নিই। এইটা একটা ওয়ে আউট হতে পারে। এবং মক টেস্ট প্রত্যেকদিন দিতে হবে। টায়ার 1 এ মক টেস্ট ভেরি ইম্পর্টেন্ট। টায়ার 2 তে মক টেস্ট আরো ইম্পর্টেন্ট। কারণ টায়ার 2 টা তো আরো এই কারণেই ইম্পর্টেন্ট, কারণ ১০০টা অঙ্ক করতে হয় ২ ঘন্টায় এবং লেন্দি। সেটা আপনি তখনই পারবেন যদি আপনি ৮০-৯০ টা মক টেস্ট দেন। ৮০-৯০ টা মক টেস্ট দিতে গেলে আপনাকে প্রত্যেকটা সংস্থার মক টেস্ট কিনতে হবে। কঠিন হোক, সোজা হোক, হার্ড হোক, সব দিন। মক টেস্ট আপনাকে মাস্ট। মক টেস্ট যদি আপনি না দেন, তাহলে আপনি কোনো মতে এসএসসি পরীক্ষা ক্র্যাক করতে পারবেন না। এই হচ্ছে এসএসসি পরীক্ষার বেসিক স্ট্রাকচার এবং এভাবেই এসএসসি পরীক্ষা ক্র্যাক করা সম্ভব। প্র্যাকটিস, মক টেস্ট আর স্টাডি। এবার এটাকে আপনি কিভাবে ভাগ করবেন সেটা আপনার টাইমলাইনের উপর ডিপেন্ড করে। আরেকটা খুব দরকারি জিনিস, যেটা হচ্ছে প্রিলিমিনারিতে অনেকে জিজ্ঞেস করে কিভাবে স্টার্ট করব, কোন সেকশনটা আগে করব, কারণ টাইমের একটা গল্প আছে। প্রচুর টাইম নেই যে আমি ধরে ধরে পড়ছি। কারণ এখন যেটা হয়ে গেছে, রিজনিং ও সময় নিচ্ছে, অঙ্কে সময় নিচ্ছে, ইংলিশে প্যাসেজ দিয়ে দিচ্ছে, সময় নিচ্ছে। জিকেটা তো পারলেন পারলেন, না পারলেন না পারলেন। তাহলে কি করবেন সেখানে? সেখানের জন্য আপনাকে মক টেস্ট চালু করবে। আপনি ট্রায়াল এন্ড এরর করে দেখুন যে কোন সেকশনটায় আপনি কমফোর্টেবল সবথেকে বেশি, সেটা আগে ধরুন। যদি আপনার ম্যাথস হয়, ম্যাথস আগে ধরুন। ইংলিশ হয়, ইংলিশ আগে ধরুন। অনেকে কি করে, নিজেকে সিচুয়েশনটা অ্যাবজর্ব করার জন্য আগে জিকে গুলো করে। যে ঝাঁটাঝাট করে বেরিয়ে গেলাম, তারপর অন্য জিনিসগুলোতে এলাম। যেটা আপনার কমফোর্টেবল হচ্ছে সেটাই করতে হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে, ২৫টা অঙ্ক আমাকে ২৫ মিনিটে করতে হবে।
25টা রিজনিং এর মধ্যে যেটা পারলাম পারলাম, না পারলাম ওখানে আমি 20 মিনিটই দেবো। বাকি 10 মিনিট ইংলিশ, 5 মিনিট জিকে এর কোশ্চেন, যে কটা পারলাম। সবকটা প্রশ্ন দেখার জন্য আমাকে প্রত্যেকদিন 2 ঘন্টা করে কম্পিউটার স্ক্রিনে বসতে হবে। না বসলে শুধু থরলি যদি আমি পড়ে যাই, তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। পড়ে এই পরীক্ষা পাস করা শুধু সম্ভব নয়। এই হচ্ছে এসএসসি থ্রু আউট স্ট্র্যাটেজি বলে আমার মনে হয়। এটাই স্ট্র্যাটেজি। অনেকেই জিজ্ঞেস করেন যে কোন টাইম থেকে প্রিপারেশনটা শুরু করা উচিত। আমি তো প্রত্যেককে বললামই আমার টাইমটা অত্যাধিক ডিলেড একটা টাইম, কারণ আমার মনে হয় 25 বছর এটা খুব একটা মানে খুব বর্ডার লাইন, যেখানে পরীক্ষার কিছু পোস্ট 27 বছর অবধিই দেওয়া যায়। তাহলে আপনাকে কোন সময় শুরু করতে হবে? ধরুন আপনি ভাবছেন যে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন বা এই জাতীয় পোস্টে ঢুকবেন, তাহলে আপনাকে সেই সময় থেকেই শুরু করতে হবে। আপনার টার্গেটটা হতে পারে যে এইচএস পাস করার সঙ্গে সঙ্গে শুরু করলাম, আপনি করতেই পারেন। তাহলে তখন আপনাকে কিভাবে কন্টিনিউ করতে হবে? তাহলে তখন আপনি যেটা করতে পারেন, সিজিএল এর নিচের লেভেলের এক্সাম গুলো আপনি দিন না। একই তো প্রোগ্রাম, একই তো ফিচার এক্সাম গুলো হয়, সেগুলো আপনি দিতে পারেন। সেটা একটা সলিউশন হতে পারে। যারা গ্র্যাজুয়েশন করছেন তারা সাথে সাথে কি করতে পারেন, তারা সিজিএল এ বসে যান, বসে সেই সমস্ত যে পড়াশোনাগুলো আছে সেগুলো পাশাপাশি চালান, যাতে ওই টাইমটা যখন আপনার সত্যি সত্যি দেওয়ার মতন আসবে, সেই সময় এসে আপনি প্রচন্ডভাবে একটা ভালো প্রিপারেশন লেভেলে গিয়ে পৌঁছে যাবেন। এবং এটাই আপনাকে পরে কিন্তু ক্র্যাক করতে হেল্প করবে সিজিএলটা। এছাড়া যাদের একটু বয়স হয়ে গেছে, মানে ধরুন 25-এর কাছাকাছি গেছেন, তারা কি ক্র্যাক করতে পারবেন না? অবশ্যই পারবেন। আমি পারলে আপনি কেন পারবেন না? খুব স্বাভাবিক বিষয়। সেক্ষেত্রে আপনাকে ডিটারমিনেশনের লেভেলটা অনেক হাই করতে হয়। যেমন কিছু কিছু ভুল যেগুলো হয়তো আমি করেছি, যেগুলো আপনারা না করলে ভালো হয়। যেমন হচ্ছে এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা আমি যেহেতু চাকরি করে অনেকটা টাইম পড়াশোনা করেছি, আমার করার সময় থাকতো না। আপনারা প্রচন্ডভাবে প্র্যাকটিসটায় ফোকাস করুন। আমি যদি 1 ঘন্টা প্র্যাকটিসে দিয়ে থাকি, আপনি 2 ঘন্টা দিন। আপনি মনে করে নেবেন যে এভাবে, এই যে প্র্যাকটিস দিয়েই কিন্তু এই পরীক্ষাটা বার করা সম্ভব। এবং এই প্র্যাকটিসটা আপনাকে কনফিডেন্স দেবে, যেটা আপনার পরীক্ষাটাকে পেতে এবং অনেক ভালো পোস্ট পেতে সাহায্য করবে। এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এটা ছাড়া যেটা হতে পারে, অনেকে কোচিং নেওয়ার কথা ভাবতে পারেন, এবং এই কোচিংটা আমি মনে করি আপনি তখনই নেবেন যদি আপনার মধ্যে দুটো জিনিস ল্যাক করে। একটা হচ্ছে আপনার যদি কনসেপ্টে প্রবলেম থাকে, আপনি ম্যাথসটা পারছেন না, আপনি আগে স্পিড না বাড়িয়ে আগে দেখুন। যে বইটার কথা আমি মেনশন করলাম, পিনাকেল পাবলিকেশনের বইটা, ওই বইটা আপনি নিয়ে অঙ্কগুলো করে দেখুন আপনি পারছেন কিনা পাস্ট ইয়ার্স এর কোশ্চেন গুলো যেগুলো এসছে। যদি আপনি না পারেন, ওয়েল এন্ড ফাইন, তাহলে আপনি একটা ইনস্টিটিউট জয়েন করতে পারেন। আপনি অনলাইন ক্লাসেস জয়েন করতে পারেন। গগন প্রতাপ স্যারের ক্লাস আছে, আবাস সাইনি স্যারের ক্লাস আছে। এছাড়াও অনেক টিউটররা পড়ান ভালো ভালো। আপনার যদি মনে হয় আপনি অনলাইনে কমফোর্টেবল নন, আপনি অফলাইনে গিয়ে পড়ুন না। আপনার জিনিসটা শেখা নিয়ে দরকার, সেই জিনিসটা আপনাকে শিখতে হবে। তাহলে আপনি ম্যাথস হতে পারে, সেটা আপনার ইংলিশ হতে পারে। আগে ট্রায়াল এরর করে দেখুন পাস্ট ইয়ার্স এর কোয়েশ্চেন গুলো সলভ করে। যদি আপনি মনে করেন ল্যাক করছেন, তাহলে আপনি কোচিং নির্দ্বিধায় নিন। এবং আপনি যদি মনে করেন হ্যাঁ, না আমি বাড়ি বসে নিজের দক্ষতায়, নিজের কনফিডেন্সে পারবো, হয় কি না হয়, তাহলে আপনি সেটা করতে পারেন। এটা ছাড়া আপনাকে এগোতে পারবেন না। তাহলে আপনাকে আগে কনসেপ্ট বিল্ডিং করতে হবে, সাথে সাথে স্পিড পেস আপ করার জন্য আপনাকে প্রচন্ডভাবে প্র্যাকটিস করতে হবে। এই অস্ত্র দিয়েই একমাত্র এটাকে মারা সম্ভব। আর যে ভুলগুলো অনেক মানুষ করে ফেলেন, যেমন আমি বলি যে অনেক মানুষ একসাথে অনেক রকম পরীক্ষা দেন, যেটা অনেক সময় ক্ষতিকারক, অনেক সময় ভালো। কারণ আপনি যাকে দেখছেন যে একসাথে হয়তো ব্যাংক আর সিজিএল এর পরীক্ষা ক্র্যাক করেছে, সে হয়তো সত্যি সত্যি একাডেমিক্যালি খুব ভালো স্টুডেন্ট। তাকে আপনাকে বিট করা বা তাকে ফলো করা আপনার তো দরকার নেই। আপনি আপনার টার্গেটটাকে রেখে আপনি এগোন। আপনার যদি মনে হয় ব্যাংক পছন্দ, তাহলে ব্যাংক দিন। সিজিএল পছন্দ, সিজিএল দিন। ডাব্লিউবিসিএস পছন্দ হলে ডাব্লিউবিসিএস দেবেন। কিন্তু যেটা দেবেন সেটাতে ফোকাস করবেন। কারণটা খুব স্পষ্ট। আগেকার মতন কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডও নেই, আগেকার মতন ভ্যাকেন্সিও নেই। তাহলে সেখানে আপনাকে জায়গা করতে গেলে আপনাকে প্রচন্ড স্পেসিফিক হতে হবে এবং সেই স্পেসিফিক পড়াশোনা করতে হবে। সবকিছু মানে মিলেমিশে একাকার করে যদি আপনি পড়তে থাকেন, এবং আমি দেখেছি অনেকের মধ্যেই এই প্রবণতা আছে, বিভিন্ন পরীক্ষায় বসেন তারা, এবং বিভিন্ন পরীক্ষায় যে বসেন, বিভিন্ন পরীক্ষার প্যাটার্ন আলাদা। যেমন খুব কমন একটা মিস্টেক হলো ব্যাংক আর সিজিএল এর পরীক্ষায় বসায়, যেখানে দুটো পরীক্ষার স্ট্রাকচার আলাদা, কিন্তু আমি বসে যাচ্ছি বছরের পর বছর। হ্যাঁ, আপনি যদি, আমি কি বসিনি, আমি হয়তো টুকটাক একটা দুটোই বসেছিলাম প্রথম দিকে, তাতে আমি হয়তো প্রিলিমিনারি ক্র্যাকও করে যেতাম, মেন্স ক্র্যাক হতো না। তার প্রধান কারণ এটাই যে মেন্সটা ক্র্যাক করার জন্য যে লেভেলের প্রিপারেশন দেওয়া দরকার, যে টাইম এবং যে এফোর্ট দেওয়া দরকার, সেই এফোর্টটা দেওয়ার সাথে সাথে আবার আমি সিজিএলেও এফোর্টটা দিলাম, এটা সম্ভব না। কারেন্ট সিনারিওতে একদমই সম্ভব না। যে এই ভুলটা করবেন না ততক্ষণ যদি না আপনি একাডেমিক্যালি প্রচন্ড স্ট্রং হন এবং আপনার নিজের উপর খুব কনফিডেন্স থাকেন যে আমরা ম্যাথস আর ইংলিশ প্রচন্ড স্ট্রং,
কোনো টিচার লাগবে না, নিজেই পড়ে পাস করে যাবো প্র্যাকটিস করে করে, তাহলে আপনি দিন। যদি আপনি নিজের জায়গা থেকে কমফোর্ট জোনে না থাকেন, তাহলে দুটো পরীক্ষা একসাথে এইভাবে দেবেন না যে একসাথে সব পরীক্ষা দিলে বেশি উঠবে। আপনি নিজের ফেলিয়ার রেট বাড়িয়ে কোনো লাভ নেই, বরং দুটো পরীক্ষা দিয়ে একটাই পাস করে আপনি আপনার সাকসেস রেট বাড়ান। এভাবে ফেলিয়ার রেট বাড়িয়ে কোনো লাভ নেই। এসএসসির পরীক্ষা যদি আপনার সিজিএল দিতে হয়, আপনি ইনফিরিয়রিটি কমপ্লেক্সে না ভোগেন, সিএইচএসসি দরকার পড়ে এমটিএস এর পরীক্ষাটাও দিন। কারণ লোকে ভাবে যে এসএসসির এমটিএস এর পিওনের চাকরি হয়তো, তো আমি কোনো চাকরিকে ছোট করছি না, আজকালকার দিনে প্রত্যেকটাই পাওয়াটাই প্রচন্ড কষ্টের। এমটিএস এখন 90-এর উপর কাট অফ যায়। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি মনে করেন না আমি সিজিএল করব কিন্তু আমি এমটিএস দেবো না, এটা কিন্তু ভুল। আপনি এমটিএস টা দিয়ে দেখুন, কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা অলমোস্ট সেম। আপনার একদিন পরীক্ষা হলে গেলে আপনার লাভ হবে, কারণ আপনি একদিন পরীক্ষার সিনারিওতে বসে একটা সিজিএল এর প্রিলিমিনারি পরীক্ষা আবার দিয়ে এলেন। অনেক পরীক্ষার্থী এমন আছে এসএসসি যারা অ্যাসপিরেন্ট, তারা স্টেনোগ্রাফি জানেন না, কিন্তু এসএসসি স্টেনোগ্রাফির ফর্ম ভরে পরীক্ষাটা দিতে যান। কি কেন দিতে যান? কারণ তারা জানেন যে একদিন যদি স্টেনোগ্রাফির প্রিলিমিনারিটা দিই, ওই স্টেনোগ্রাফির প্রিলিমিনারি হলের যে অ্যাম্বিয়েন্স, আমার পাড়া, সবকিছুটা আমার একদিন সিজিএল এ হেল্প করবে। এই একটা ভুল অনেকে করেন। যেটা দেবেন সেটা দিন, সেটার সব পরীক্ষা দিন, তবে কিন্তু আপনাকে একদিন সিজিএল পেতে সেটাই সাহায্য করবে। আজকে সিএইচএসএল আপনি প্রিলিমিনারিতে 160-70 পেলে, পরের দিন সেটাই আপনাকে সিজিএল হেল্প করবে। না আমি একদিন তো 160 আগের দিন পেয়েছি, পরের দিন পাবো। এইটা আপনাকে হতে হবে, এবং সব থেকে বড় কথা আপডেটেড হতে হবে। এসএসসি প্রচন্ড ভাবে ইভলভ করছে আইবিপিএস এর মতন, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে প্রত্যেক দিন, এবং সেটার জন্য আপনাকে আপডেটেড হতে হবে। আপডেটেড হতে গেলে আপনাকে ইউটিউবে বিভিন্ন চ্যানেলগুলোকে ফলো করতে হবে। তারা বিভিন্ন চ্যানেলে কোশ্চেন গুলো সলভ করে দেন, এবং এটার জন্য টাইমের প্রবলেম, যেটাতে আমি ল্যাক করতাম অফিস করে, এগুলো হতো না। তো আপনি যদি বাড়িতে স্ট্যান্ড বসে থাকেন, বসে শুধু প্রিপারেশন নেন, তাহলে আমার মনে হয় এগুলো আপনাকে দৃঢ়ভাবে করা উচিত, এবং প্রচন্ড পরিমাণে এগুলোতে টাইম ডিভোট করা উচিত। মক টেস্ট, প্র্যাকটিস, আপডেট থাকা, পড়াশোনার সাথে সাথে কম্পারেটিভলি চালাতে হবে। টাইম ভাগ করে নিয়ে যেদিন যেটা দরকার সেদিন সেটা শেষ করবেন। অনেকে প্রশ্ন করেন কত ঘন্টা করে পড়তেন। দেখুন, কত ঘন্টাটা খুব একটা মানে এমন একটা বিষয়, আমি যদি আপনাকে বলি 4 ঘন্টা, আপনার শুনে মনে হবে যে এ হয়তো মিথ্যা কথা বলছে, 4 ঘন্টা পড়ে কি সম্ভব? এখন যার সময় নেই, যে কর্মরত, সে দিনে ক ঘন্টাই বের করবে? আমার সাথে তো আমি একটা খুব মেরিটেরিয়াস ছেলের ব্রেনের তুলনা করতে পারি না। সে হয়তো তাড়াতাড়ি গ্র্যাব করে, তাড়াতাড়ি কোনো জিনিস তার ব্রেন নিয়ে নেয়, আমার নেয় না। তাহলে আমি কি করব? তাহলে আমাকে সেখানে সময়টা তো ডিভোট করতেই হবে। আপনার যেটাতে সময় লাগছে আপনি সেটাতে দিন। এটা হতে পারে আপনার ম্যাথসে লাগে, আপনি ইংলিশে খুব ভালো, ম্যাথসে সময় দিন, দরকার পড়লে 10 ঘন্টা ম্যাথসে দিন। বেশি পড়া কম পড়ার কোনো ব্যাপারই না। যেটা আপনার কমফোর্টেবল, যেটা আপনি আপনার মার্কসটা অ্যাচিভ করতে পারছেন, যেটাতে আপনার মক টেস্ট দিয়ে আপনি মনে হচ্ছে যে আপনি ইমপ্রুভ করছেন, সেটা করবেন। তাতে যদি আপনার 16 ঘন্টা পড়তে হয় 16 ঘন্টা পড়বেন, যদি মনে হয় 4 ঘন্টা 4 ঘন্টা, সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কতটা সেটা দিতে পারবেন। যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার প্রথম দিকে আমি হয়তো 7-8 ঘন্টা করে সময় বার করতে পারতাম, পরের দিকে আমার অফিস করে হতো না, আমি 4 ঘন্টা বার করতাম, তখন আমি 4 ঘন্টা মক টেস্টে দিতাম। কারণ আমি জানি যে ওই 4 ঘন্টাটাকে আমি এফিসিয়েন্টলি ইউজ করতে গেলে আমি 1 ঘন্টা পড়বো, তো 3 ঘন্টা মক টেস্টে দেবো। এবার এই এফিশিয়েন্ট ভাবে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন সেটা তো আপনার উপর ডিপেন্ড করছে। আপনার কোন জায়গাটা স্ট্রং, আপনার কোন জায়গাটা উইক, সেটা বোঝার একটাই রাস্তা, মক টেস্ট। আপনি যদি প্রত্যেকদিন দুটো করে প্রিলিমিনারি মক টেস্ট দেন, তবেই আপনার পক্ষে সম্ভব। কম্পিউটার স্ক্রিনের সামনে বসতে হবে, তবেই সম্ভব। এবং ফোনে একদমই দেওয়ার চেষ্টা করবেন না। কারো যদি না থাকে তাহলে আলাদা কথা, যদি থাকে অবশ্যই কম্পিউটার স্ক্রিনের সামনে দেবেন, যাতে আপনি পরীক্ষা হলের মতো সিচুয়েশনটা ক্রিয়েট করতে পারেন। এইভাবেই কিন্তু এই জার্নিটা কমপ্লিট করা সম্ভব, আদারওয়াইজ পসিবল না। এবং যদি এইভাবে কন্টিনিউ করেন, তাহলে আপনি হয়তো আমার থেকে আরো অনেক বেটার পোস্ট পাবেন। আমার লুপহোলস গুলোকে আপনি ইরাডিকেট করে আরো ভালো জায়গায় যান, আপনি র‍্যাংক 1 এ যেতে পারবেন হয়তো। তাহলে এভাবেই আপনাকে এগোতে হবে। প্রসেস এটাই। আপনি এক্সপ্লোর করলে আপনি অনেক বেটার ভাবে সেটাকে নিতে পারবেন, নিয়ে জার্নিটা কমপ্লিট করতে পারবেন। আমি আমার যা বক্তব্য বা যা আমার এক্সপেরিয়েন্স, এতদিনের জার্নি খুব একটা বড় জার্নি নয়, খুব একটা স্ট্রাগেলও নেই। কিন্তু যতটা যা আছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আপনারা সেটাকে টেক অ্যাওয়ে করে আপনারা সেটার উপর নিজেরা ইনপুট দেবেন। সেটাকে নিজেরা আরো জিনিসটাকে আরো ডিসকভার করবেন। এই জার্নিটাকে আরো অনেক ভালোভাবে এনজয় করবেন। সেটা যে পরিস্থিতিতেই থাকেন না কেন। অনেকের হয়তো বয়সের ব্যারিয়ার আছে, অনেক বয়স হয়ে গেছে, তারাও সাকসেসফুল হতে পারবেন। আবার হয়তো অনেকে খুব অল্প এজে আছেন, তারাও সাকসেসফুল হতে পারবেন। আমি এরকম মানুষও দেখেছি যে 21 বছর বয়সে সিজিএল ক্র্যাক করে ফেলেছে, যে বছর পাস করেছে। আবার এরকম লোকও আমি বিসিডব্লিউ তে চান্স পেয়েছি, সেখানেও দেখেছি একজন 38 বছর বয়স, তিনিও লড়াই করে চান্স পেয়েছেন। তো দুজনের জার্নিটা তো এক নয়। আমার জার্নিটা আমার, আপনারটা আপনার। আমি কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, সেটাকে আপনারা নেবেন, নিয়ে সেটাকে আপনারা নিজেদের মতন করে এই জার্নিটাকে এক্সপ্লোর করবেন, এনজয় করবেন এবং সফল হবেন। প্রচন্ডভাবে লড়াই করবেন। একটা কথা মনে রাখবেন যে লড়াই, এটা যদি আপনি করেন তাহলে আপনি হারবেন না। কেউ 21 বছরে চাকরি পায়,
কেউ 38 বছরে পায়, কিন্তু পায় যদি সে পেতে চাইলে তাকে কেউ কোনোদিন কোনোভাবেই আটকাতে পারবে না। শুধু আপনাকে এক্সপ্লোর করে যেতে হবে, জিনিসটাকে উপভোগ করে যেতে হবে, কারণ এই লড়াইটা, এটা আপনাকেই আপনার লড়াই লড়তে হবে, ধৈর্য ধরে লড়তে হবে, কারণ ধৈর্য হচ্ছে এই লড়াই, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এই এসএসসি, সিজিএল বা যে কোনো সরকারি পরীক্ষা হোক, ধৈর্য এটাই আপনাকে কিন্তু জেতাবে। আমার রূপক চ্যাটার্জি নামেই ফেসবুক আইডি আছে। এই আইডিটা আমি স্যারকে বলবো অবশ্যই পিন করে দেবেন ভিডিওর শেষে। আপনাদের যদি কোনো রকম পড়াশোনা সংক্রান্ত, এসএসসি বা কোনো সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত কোনো রকম হেল্প বা গাইডেন্স আপনাদের লাগে, আপনারা নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। আমি আমার ক্ষমতা বলে যতটা সম্ভব আপনাদের চেষ্টা করবো যাতে আপনাদের ভালো হয় এবং আপনারা অনেক অনেক ভালো পোস্ট আরো পেয়ে আপনাদের বাড়ির পরিবারের মুখ উজ্জ্বল করতে পারেন।